এটা মানে 3D তার অনলাইনে ভালো তাই না বুঝলেন এখানে আমি দেখাই দিই আমি সুন্দর করে করছিলাম যেটা পড়ায় যে এখানে থিওরি সব দেওয়া আছে থিওরিটা অনেক সময় আসে পরীক্ষা হ্যাঁ এটা তো পড়া বা সুন্দর তারপরে দেখো এক্সাম্পল হ্যাঁ ফিক্স সাপোর্ট দুই দিকে যে করে নিতে হয় হ্যাঁ তারপরে এই কন্টিনিউয়াস সাপোর্ট সেটেলমেন্টগুলো কিভাবে নিবে আর এই যে 3D 4-5টা প্রবলেম করা আছে এই কটা করলেই হয়ে যায় আর এগুলোই ঘুরাই ফিরে আসে তুমি এখান থেকে করাইলে ওদের সুবিধা হবে বই আছে আর তুমি বইয়ের যদি পিডিএফ চাও সেটাও দিতে পারবো তাহলে পিডিএফটা তুমি খুলে আচ্ছা তাহলে স্যার পিডিএফটা আর ওই গেজেটটা স্যার একটু গেজেটটা হ্যাঁ দিয়ে দেবো আমি এখন একটা ক্লাস আছে তো ক্লাসের পরে তোমাকে ইমেলে দিয়ে দেবো আচ্ছা থ্যাংক ইউ স্যার হ্যাঁ হ্যালো কতজন 55 তাহলে আজকে ওয়েলকাম টু দিস লেকচার সেশন আজকে আমরা উইন্ড লোডটা শুরু করতে যাচ্ছি মানে আমরা ফার্স্টে বলছিলাম যে we have on a structure one is earthquake load and one is wind load there are different form of lateral load হয় তার মেজর একটা বেশ এলাবোরেটলি দেখছি আমরা দুইটা কোড রেফারেন্স হিসেবে সাইড বাই সাইড দেখছি একটা হচ্ছে যে এসসি 716 আর বিএনবিসি 2020 গেজেটেড হয়ে গেছে নাও ইট ইজ এ বিল্ডিং অ্যাক্ট আর অ্যাক্ট হয়ে গেলে দেন everybody and the concerned authority should follow this act ঠিক আছে এবং যারা অ্যাক্ট অবশ্যই ল এনফোর্সমেন্ট অথরিটি আইনের আওতায় এনে তাদের শাস্তি বিধান করবে আর আমরা যারা ইঞ্জিনিয়ার আছি অবশ্যই আমাদেরকে এটাও ফলো করতে হবে ঠিক আছে হচ্ছে যে আমাদের এটা নাই আমি যে বইটা তোমাদেরকে দিয়েছি ওখানে উইন্ড লোডটা নাই হয়তো নেক্সট ভার্সনে আমি উইন্ড লোডটা ইনকর্পোরেট করব আর হচ্ছে আমি মনে হয় তোমাদেরকে আমি ক্লাস নোটটা শেয়ার দিচ্ছি হ্যাঁ ওকে লোড তাহলে আমাদের বিল্ডিং এ ডিফারেন্ট টাইপ অফ লোড আসে মেইনলি লোড গুলাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে গ্র্যাভিটি লোড আছে ল্যাটারাল লোড তাই না গ্র্যাভিটি লোড অ্যাক্টস টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড আর ল্যাটারাল লোডটা হচ্ছে হরাইজন্টাল লোড বা হরাইজন্টাল টু দ্য সারফেস হ্যাঁ এক্স অ্যাক্সিস যে আরো লোড আছে তোমরা তো আমরা বলছি ডিসকাশনে যে টেম্পারেচার লোড হয় তাই না একটা বিমে কোনো লোড নাই কিন্তু বিম বা একটা স্টিলে কোনো লোড নাই যদি স্টিলটা অনেক হয় তাই না তার থার্মাল এক্সপানশনের জন্য সে ঠেলা দেয় হ্যাঁ যদি দুইটা কলামের মাঝখানে একটা বিম থাকে হ্যাঁ বিমটা ধরো রুফের নিচে আছে রুফটা অলরেডি বেশি হিটেড হয় যেখানে সান এক্সপোজ টু কলামের অতটা হিট হয় না আবার কলামের চারিদিকে এসি টেসি থাকে কলামটা ঠান্ডা থাকে কিন্তু বিমটা কানেক্টেড টু রুফ তাহলে বিমটা অনেক সময় বেশি হিটেড হয়ে যায় এর কারণে যে থার্মাল এক্সপানশন সেটা যদি একটা টলারেবল লিমিটের বাইরে চলে যায় তখন কিন্তু বিমের মধ্যে স্ট্রেস আসবে ক্র্যাক আসতে পারে বিম যখন কলামকে ঠেলা দিবে কলামের মধ্যে ক্র্যাক আসতে পারে মানে খুব রিগোরাসলি যদি আমরা অ্যানালাইসিস করি এগুলো কনসিডার করতে হয় নরমালি আমরা এগুলো করি না বাট টেম্পারেচার ইজ কাইন্ড অফ লোড সেটা কিন্তু মনে রাখতে হবে বুঝছো টু
লাইভ লোড, ডেড লোড, যেটা আমরা গ্রাভিটি লোড বা ল্যাটারাল লোডের মতো একটা লোড। এবং যেহেতু টেম্পারেচার লোডে কোনো ডিরেকশন নাই, এটা ম্যাটেরিয়ালের সব দিকে এক্সপানশন হয়, তাই না? মানে ভলিউমেট্রিক এক্সপানশন হবে, লিনিয়ার হবে। যদি খুব সরু হয় তাহলে লিনিয়ারটা আমরা ধরি, আদার্স ডিরেকশনের এক্সপানশনটা আমরা নেগলেক্ট করি। আর যদি ভলিউমেট্রিক তোমাকে এক্সপানশন ধরতে হবে, তো এগুলো আমরা নরমালি ক্যালকুলেশন করি না, বাট ইউ হ্যাভ টু নো ইট অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে আমাদের থার্মাল এক্সপানশন হয়। তারপরে আছে ব্লাস্ট লোড। হ্যাঁ, ব্লাস্ট যদি টেরোরিস্ট অ্যাটাক হয় বা অনেক সময় একটা বিল্ডিং এর মধ্যে কেমিক্যাল থাকতে পারে, কি বলে, স্টোরেজ থাকতে পারে, ঠিক আছে, সেটা যদি তুমি ঠিক মতো স্টোর না করো, ব্লাস্ট প্রোটেকশন না থাকে, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে বিল্ডিং এর ক্ষতি হবে। এবং ব্লাস্টের পরে অনেক ক্ষতি হচ্ছে, এটা তো আমরা দেখছি, তাই না? আমাদের দেশেও হচ্ছে, বাইরে বিদেশে হচ্ছে। যে আমি উদাহরণ দিয়েছিলাম, পোর্টে কতশো টন, কত হাজার টন মনে হয় একটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল রাখা ছিল, সেটা ব্লাস্ট হয়ে অলমোস্ট পোর্টের 89% সব। তারপর আমাদের নারায়ণগঞ্জে দেখলাম যে এটা ওই যে এসির, হ্যাঁ, এসি ব্লাস্ট হয়ে 13টা এসি ব্লাস্ট হয়ে ওরকম 10-12 জন মারা গেল। তো এগুলো সবই ব্লাস্ট লোড। হ্যাঁ, the blast severe, sometimes less, but we have to carry it very carefully, ঠিক আছে? আমাদের বাসা বাড়িতে এখন সিলিন্ডার থাকে, গ্যাসের সিলিন্ডার, এগুলো কিন্তু এটা আমরা কানে আসে যে ওই হয়তো বা হিট কন্ট্যাক্টে গেছে, বা অনেক সময় দেখা যায় যে মহিলারা ব্যস্ত থাকে, হ্যাঁ, হয়তো গ্যাস ছেড়ে দিছে, এখন ওখানে ডিএসএলআর কাঠি দেয় নাই, আসছে, বা দেখা যাচ্ছে সে আরেকটা কাজে গেছে, হ্যাঁ, ফোন রিসিভ করতে যে কথা বেশি বলছে হয়তো মনে নাই, এদিকে পুরা রান্নাঘর গ্যাস হয়ে গেছে। এরপরে এসে যখন এই ডিএসএলআই কাঠি করছে, উইন্ডো থাকে, ক্লোজ থাকে নরমালি, তাই না? বা অনেক সময় ছোট উইন্ডো থাকে, এক্সস্ট ছাড়া থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে পুরা ওখানে মিথেন গ্যাসে যখন এসে ম্যাচ দিয়েছে, বা পুরা এক্সপ্লোশন হতে পারে এখানে যদি বেশি গ্যাস এখানে এমিট হয়। তো এই ধরনের জিনিস হচ্ছে কিন্তু, হ্যাঁ, তো এইগুলো আমাদের খুব কেয়ারফুলি রাখতে হবে। নরমালি এখন বিল্ডিং ডিজাইন, এবং যেখানে তুমি বাইরে সিলিন্ডার রাখবা সেখান থেকে একটু লং পাইপ দিয়ে, হ্যাঁ, আমাদের যে সিলিন্ডারের পাইপগুলো কিন্তু লং পাওয়া যায়, একটা শর্ট একটা লং, মানে 5 মিটার তুমি যদি লং নাও, তাহলে দেখা গেল যে সিলিন্ডার গুলো অনেক বড় বড় সিলিন্ডার বিল্ডিং এর নিচে রাখছে। ইমামুল কিছু বলবা? নিয়ে আসো। দেখবা যে এখন এটা নতুন প্রভিশন আসছে যে সিলিন্ডার গুলো নিচে থাকবে, সেখান থেকে কানেক্টেড হয়ে প্রত্যেকটা ফ্লোরে চলে যাবে। তারপরে যেখানে আমি নিচের তলায় রাখছি বা আমাদের যে স্টোরেজে রাখছি, সেটাও কিন্তু আবার ব্লাস্ট প্রুফ হইতে হবে। না হলে হবে কি, তোমার যেটা এখন সিলিন্ডারটা অনেক বড়, হ্যাঁ, ধরো ছোট সিলিন্ডার গুলোতে 10 কেজি গ্যাস থাকে, এইটাতে থাকে নরমালি 50 গ্যাস। যদি ব্লাস্ট হয় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু ম্যাসিভ এক্সপ্লোশন হতে পারে, হ্যাঁ, আমাদের 2-3টা কলাম যদি ফেল করে, সেক্ষেত্রে প্রোগ্রেসিভ কলাপসে টোটাল বিল্ডিংটা কষ্টগুলো নিতে হবে। আর সিঙ্গেল স্টোরি বিল্ডিং হলে একতলা, আমাদের রান্নাঘরের পাশে আমরা ছোট চেম্বার করব, হ্যাঁ, এমন ভাবে করব সেই চেম্বারের ওখানে একটা ফাঁক, ছোট একটা হোল থাকবে, হোল দিয়ে সে পাইপ একটা নিয়ে এখানে 10 ইঞ্চি ওয়াল যদি আমি ব্রিক ওয়াল দিই, সেক্ষেত্রে ব্লাস্ট হয়তো এতটা ক্ষতি করতে পারবে না, হয়তো ওয়ালটা ফাটাই ফেলবে কিন্তু গায়েটা লাগবে না। এরকম কিন্তু প্রভিশন আমাদের করতে হবে। আমাদের দেশে কোনো কিছু কোড মেনে করি না, কারণ অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। তা আমরা যখন এগুলো শিখবো, আমরা সবকিছু কোড ফলো করে করার চেষ্টা করব, বা মানুষকে অ্যাওয়ারনেসটা আমাদের কম, আমাদের অ্যাওয়ার করতে হবে যে এইভাবে করেন, হ্যাঁ, আমাদের ল এনফোর্সমেন্ট এগুলোর সাথে কখনোই কম্প্রোমাইজ করবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এথিক্স। আমরা ইঞ্জিনিয়ারিং এথিক্স শিখাই না। এথিক্স তো এখানে কি বলবো, আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যে আমি এগুলা কিছু কিছু ব্যাপার আমি কখনোই কম্প্রোমাইজ করব না। আমাদের ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট আছে, হ্যাঁ, আমাদের অলমোস্ট দেখা যায় সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিশেষ করে অনেক কাজ করি না, তাই একটা বিম 14 ইঞ্চি দিব না 15 ইঞ্চি দিব, এটা খুব ইজিলি তুমি মনে করো যে 14 ইঞ্চি
যদি সহজ হয় এবার 1 ইঞ্চি কমায় দেওয়া যায়, যে আমি একটু স্টিল মানে আমাদের যত তুমি এক্সপিরিয়েন্সড হওয়া এই ধরনের জিনিসগুলো আমাদের মানে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এগুলো সব ইলেকট্রিক্যালে, হ্যাঁ, ওয়্যার বা যে সেন্সর আছে এখানে ক্যালকুলেশনে যেটা আসবে সেটাই দিতে হবে, কিন্তু আমরা অনেক সময় ক্যালকুলেশনকে ওভাররাইড করি বা আমরা ক্যালকুলেশনে যেটা আসে সেটাতে কমায় বাড়ায় দিই, এটা আমাদের ফ্রিডম আছে এবং এই জাজমেন্টগুলো অ্যাপ্লাই করতে হবে খুব ওয়াইজলি, হ্যাঁ, prudently, is no mistakes, there is no loopholes, এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। যাই হোক, একটা সো আমাদের উইন্ড লোডটা আর্থকুয়েক লোড, উইন্ড লোড ইজ রাদার ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো এইখানে জাস্ট আমি বারে বারে বলছি যে উইন্ড লোডটা আসে বিল্ডিং এর উপর একটা প্রেসারের মতো, হ্যাঁ, মানে ওভারটার্ন করার চেষ্টা করবে, সেটাকে রেজিস্ট করতে পারলেই হবে। এবং আমরা উইন্ড লোডটা নরমালি ইলাস্টিক লোড হিসেবে ডিজাইন করব। সো এখানে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড ডিজাইন অ্যানালাইসিস করি বা ডাইনামিক অ্যানালাইসিস করি, যেটা আমরা বা উইন্ড টানেল টেস্ট করি যেটা আমাদের ল্যাবরেটরিতে করি, সেগুলো আমরা হয়তো একটু আলাপ করব, কিন্তু মেইন হচ্ছে যে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস। তাহলে আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা আমি একটু পড়ি। Although both wind and seismic force are essentially dynamic, there is a fundamental difference between the two in which they are included in the structure, exposed surface of the structure। আমি যে কথাগুলো বলছি সেগুলোই বইয়ের ভাষায় আরো সুন্দর করে বলা হচ্ছে। While earthquake force is principally internal force resulting from the inertial resistance of the structure to earthquake load is inertia force, অর্থাৎ একটা গতি জড়তা তৈরি হয়, সেটাকে জন্য বিল্ডিং যে স্থির থাকে স্ট্যাটিক থাকে সেটার মধ্যে গতি জড়তা আসার কারণে তার লোয়ার পোর্শনটা গতি জড়তা পায়, কিন্তু আপার পোর্শন সেই ইমব্যালেন্সের কারণে বিল্ডিংটা যত ফ্লেক্সিবল হবে তত আমাদের সাইসমিক ড্যামেজটা কম হবে বা বিল্ডিংটা তত সাইসমিক ফোর্সটাকে সাইসমিকের ফোর্সটাকে অ্যাবজর্ব করতে পারবে এবং আমাদের বিল্ডিং এর ক্ষয়ক্ষতি কম হবে বা অ্যাটলিস্ট এটা কলাপস হবে না যদি খুব মেজর আর্থকুয়েকের সময়। সেটা আমাদের মেইন টার্গেট ছিল বা আর্থকুয়েক ফিলোসফিতে আমরা ডিজাইন করছি। বেসিক্যালি প্রপোর্শনাল টু দ্য এক্সপোজড সারফেস অফ দ্য স্ট্রাকচার, খুব ইজি, এটা বুঝতে পারতেছি। আমাদের সারফেস অর্থাৎ আমাদের যত জায়গায় বাতাসটা বাঁধবে তত বেশি আমাদের ফোর্সটা ডেভেলপ করবে, তাই না? ফোর্স ইকুয়াল টু কি, তুমি ওই যে বললাম হেঁটে যাচ্ছ, তোমার যদি বডি ফিগার খুব বেশি হয় তুমি কিন্তু তোমার গায়ে বেশি বাতাস বাঁধবে, আর যদি তুমি একটু পাতলা পাতলা হও দেখবো যে কম বাতাস বাঁধবে, তাই না? দেখবা যে বাতাসটা কম বাঁধে। আর যদি এরকম স্কোয়ার জিনিস হয় বা একটু টল হয় বা তার এক্সপোজড সারফেস অর্থাৎ প্রজেক্টেড সারফেস যদি বেশি হয় সেক্ষেত্রে বাতাসটা বেশি বাঁধবে, সেই কথাটা এখানে বলা আছে। Lower frequency is considered advantageous for seismic resistance, it can be quite vulnerable for wind load। হ্যাঁ, বোঝা গেছে? এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমরা বলতেছিলাম যে আর্থকুয়েকের ক্ষেত্রে আর উইন্ডের ক্ষেত্রে তার অপোজিট। উইন্ডের ক্ষেত্রে বিল্ডিংটা যত বেশি রিজিড হবে অর্থাৎ উইন্ড ফোর্সের এগেনস্টে সে যত বেশি স্ট্যান্ড অ্যালোন দাঁড়ায় থাকতে পারবে তত এটা ভালো। যে আমরা জন্য যাব ফ্লেক্সিবল হোক, ঠিক আছে? এইটাই হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম ঝড়ের, যে তুমি ঝড় আসলে আমরা স্টিপ দাঁড়ায় থাকতে চাই, কিন্তু ট্রেন যখন মুভ করে যেটা ডাইনামিক একটা ব্যাপার করতে হয়, সেটাই এক্সাম্পলটা এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। One may feel greater assurance about a structure having heavy section against wind effect. In seismic design, they does not necessarily work. উইন্ডের ক্ষেত্রে যদি স্টিপ যাচ্ছে আমরা বড় মোটা মোটা কলাম দিলেই আসলে মোটামুটি স্টিপ হয়ে যায়, কিন্তু আবার আর্থকুয়েকের ক্ষেত্রে আবার খুব বেশি স্টিপ হলে বিল্ডিং যদি ফ্লেক্সিবল না করে অর্থাৎ বিল্ডিং এ শুয়ে না হয় তাহলে আবার দেখা যাবে একটু কনসিডার করে দুইটাকে অপটিমাম করে, হ্যাঁ, খুব বেশি ফ্লেক্সিবলও হবে না আবার খুব বেশি স্টিপ করব না। খুব বেশি স্টিপ করতে গেলে আমার ওই যে কস্ট বেড়ে যাবে বা আদার জিনিসগুলো হবে। উইন্ড বেশি সেখানে কিন্তু আবার আর্থকুয়েকের প্রপেন্সিটি কম, হ্যাঁ, আবার যেসব জায়গায় আর্থকুয়েকের সিভিয়ারিটি বেশি সেখানে উইন্ডের ইফেক্টটা নরমালি কম থাকে, দুইটাই সিভিয়ার থাকে না। কিন্তু জাপানের কিছু জাপান টোটাল জাপান দেশটাই আসলে আর্থকুয়েক প্রোন এরিয়া এবং সেখানে আবার টাইফুনটাও কোস্টাল এরিয়া গুলাতে বেশি, তখন হয়তো ওদের দুইটার জন্যই সিভিয়ার। আমাদের
কক্সবাজারে যদি আমাদের কোনো বিল্ডিং টিল্ডিং করি, আমরা হোটেল টোটেল করি, তাই না, সেইগুলোতে তোমার অবশ্যই উইন্ডের কনসিডারেশন বেশি আসবে। আবার কক্সবাজার যেহেতু আবার ওই সেখানে কিন্তু আর্থকুয়েক একেবারে কম না, মডারেট জোনে। তাহলে as wind hits the vertical surface of the building and flow around it, the several aerodynamic effects are possible. ঠিক আছে, এখন on the windward face and the suction on the leeward face create drag force। ঠিক আছে, দেখো তাহলে একটা সার্কুলার বিল্ডিং হতে পারে, বিল্ডিং এর বিভিন্ন শেপ এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, দিতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু উইন্ডের ইফেক্টটা কম আসবে। এই জন্য বিল্ডিং ডিজাইন যারা করেন, আর্কিটেক্ট বা স্ট্রাকচার, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখে যে আমি যদি উইন্ড ফোর্সটাকে কমাই দিতে পারি, তাহলে আমার কিন্তু এই, তাহলে আমি যদি সার্কুলারটা করি, সার্কুলার একটা জিনিসের দিয়ে উইন্ডটাকে তুমি পানির সাথে তুলনা করতে পারো। ঠিক আছে, একটা সার্কুলার দেখবা যে এরকম খেয়াল করছো কিনা যে নদীর মাঝখানে একটা পোল পোতা, চারিদিকে খরস্রোতা নদীতে দেখবা যে পোলের দুই সাইড দিয়ে এরকম পানি চলে যাচ্ছে, আর পোলের অপোজিট সাইডে দেখবা যে এরকম একটা কার্লের মতো তৈরি হচ্ছে, যেটাকে ভর্টেক্স বলে। হ্যাঁ, পানিটা এরকম ঘুরতেছে, যে এরকম নদীর মাঝখানে কোনো বাধা থাকলে একটা পোল থাকতে পারে, বা ওই ব্রিজের পিয়ার টিয়ার থাকতে পারে, বা ইলেকট্রিক পোল থাকতে পারে, দেখবো যখন পানি বাধা পাচ্ছে ঠিক অপোজিট তৈরি হচ্ছে, এবং সেখানে যদি কোনো ময়লা টেলা থাকে দেখবো যে ময়লাগুলো ঘুরতেছে। ঠিক আছে, ঠিক উইন্ডের ক্ষেত্রে একই জিনিস হয়, যে এখানে বাধা পড়ছে উইন্ডের লোডের কারণে, সেখানে একটা সাকশন অ্যাপ্লাই করে, মানে সাকশন মানে বুঝছো তো, নেগেটিভ ফোর্স। এই দুইটা হচ্ছে আমাদের উইন্ডের মেইন ইফেক্ট। আমি তাহলে এই ফেনোমেনাগুলো, এগুলো ম্যাথমেটিক্যালি এগুলো ড্রাইভ করা যায়, মানে এই যে ভর্টেক্স টর্টেক্স, এগুলো আমরা এত এতে যাব না, এগুলো আরো বেশি যদি তুমি ভর্টেক্স ফোর্স, এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল থিওরেম আছে, সেই থিওরেম, ল্যাপ্লাস থিওরেম বা ট্রান্সফরমেশন, এগুলো লাগে, যেহেতু এগুলো আমরা এত ডিপে আলাপ করব না। আমরা যার ব্যাপারে বিল্ডিং এর অপোজিট সাইজে একটা নেগেটিভ প্রেসার ডেভেলপ করে এই ধরনের ভর্টেক্স এর তৈরি হয়, সেটা এখানে বলছে যে এয়ার টার্বুলেন্স অ্যারাউন্ড দ্য লিওয়ার্ড। ও আচ্ছা, এখানে দুইটা জিনিস, তার অপোজিট ফেসকে আমরা বলি লিওয়ার্ড। ঠিক আছে, আর উইন্ড যেদিকে ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনকে আমরা বলি ক্রস উইন্ড ডিরেকশন। ঠিক আছে, এই জিনিসটা যাচ্ছে বিল্ডিং এর উপরে হিট করতেছে, সেই ডিরেকশনটাকে আমরা বলবো উইন্ডওয়ার্ড। ঠিক তার অপোজিট, বিল্ডিং এর অপোজিট ডিরেকশনটাকে আমরা বলবো, অর্থাৎ যেখানে সাকশন তৈরি হচ্ছে, নেগেটিভ ফোর্স, সেইটাকে আমরা বলবো লিওয়ার্ড, সেটাকে আমরা বলবো ক্রস উইন্ড ডিরেকশন। তাহলে এই বিল্ডিংটা দেখো, উইন্ড যেদিকে আসছে এইদিকে, এই ডিরেকশনটাকে আমরা বলবো উইন্ডওয়ার্ড, এই ফেসটাকে আমরা বলবো লিওয়ার্ড, দুই দিককে আমরা বলবো ক্রস উইন্ড ডিরেকশন। ঠিক আছে, এই তিনটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এই তিনটা আসবে। তাহলে এয়ার টার্বুলেন্স অ্যারাউন্ড দ্য লিওয়ার্ড কর্নার এন্ড এজেস ক্যান ক্রিয়েট কাইন্ড অফ নেগেটিভ ফ্রিকশন, ভর্টেক্স রিজিয়নে নেগেটিভ ফ্রিকশন ডেভেলপ করে, বা এই জিনিসটা একটা সার্কুলার মোশন, হ্যাঁ, একটা সার্কুলার মোশনও তৈরি করতে পারে। এটা বিল্ডিং একটু পানির উদাহরণ দিলাম, যে পানিতে এই ধরনের দেখবা যে মাঝে মাঝে নদীতে দেখবা, খরস্রোতা নদীতে এরকম হঠাৎ করে যেখানে ডিপ হয়ে যায়, হ্যাঁ, কারণটা হচ্ছে এইটা, একটা হচ্ছে যে হঠাৎ করে নদী কোনো জায়গায় ডিপ থাকলে ওইখানে পানি, যার কারণে ওখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে, এই জন্য ওইখানে ময়লা আবর্জনা বা দেখবা যে বিভিন্ন ঘাস পাতা, আখের খোসা টোসা, এগুলো এরকম ঘুরতে থাকে, তাই না, অর্থাৎ ওই ঘুরতে নিচের দিকে টেনে নিয়ে যেতে চায়, যদি পড়ে যায় তাহলে ওইটা ওইরকম টেনে নিতে পারে। তো এটাকে বলে ভর্টেক্স, রোটেশনাল ভর্টেক্স। ঠিক আছে, ভর্টেক্স তৈরি হয়। পিরিয়ডিক শেডিং অফ ভর্টেক্স normal to the wind direction and may result unacceptable acceleration in the upper floor of the tall building। তাহলে ভর্টেক্সটার শক্তি যদি বেশি হয়, তাহলে কি করবে, এই ভর্টেক্সটা বিল্ডিংটাকে একটা অ্যাক্সিলারেশনও দিতে, হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে একটা ডাইনামিক বা নন লিনিয়ার একটা
মোশন, ডাইনামিক মোশন কিন্তু ক্রিয়েট করতে পারে, সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে। ডেফিনেশন লাগবে, সেইগুলা আমরা সবগুলো এখানে করব না, আমরা জাস্ট যেগুলো লাগবে সেগুলো একটু আমরা দেখি। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার। আচ্ছা, তুমি দেখছো যে যেটাকে আমরা বলি ভিসকোসিটি, উইন্ডের ক্ষেত্রে ভিসকোসিটি বা ড্র্যাগ আছে, অর্থাৎ পানি কিন্তু যখন ওয়াটারে পড়ছো কিনা জানি না, তখন কিন্তু পানির ওয়াটার সারফেস অর্থাৎ নদীর বেডে দিয়ে যখন পানি যায়, তখন কিন্তু প্রত্যেকটা মলিকুল একই স্পিডে যায় না, উপরের দিকে বাধা কম, উপরের স্পিডটা বেড়ে, হ্যাঁ, উইন্ডের ওইদিকে কিন্তু নদীর ভেলোসিটিটা কম, তাই না? অনেকটা ট্রায়াঙ্গুলার শেপে নদীর পানিটা ফ্লো করে। এটা হয়তো তোমরা ভালো ড্র করি, ধরো এইখানে, ঠিক আছে? তাহলে ভেলোসিটিটা কাইন্ড অফ এরকম, টপ সারফেসে বাধা কম, টপ সারফেসে এটাকে আমরা বলি এটাকে কি বলে বলো তো? ভিসকাস, ভিসকাস ফ্লো। এই একদম বেডের সাথে যেটা, সেটা অলমোস্ট জিরো ধরা যায় এইভাবে, তার উপরের দিকে স্পিড বেশি, নিচের দিকে স্পিড কম। একটা পানি ফ্লো হচ্ছে, সেখানে এক ফোঁটা রং ছেড়ে দাও, দেখবা যে টপের যে টপে যে কালারটা দিলা, সে কালারটা অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? বটমের কালারটা কিন্তু অলমোস্ট, যে কন্ট্রোলটা তুমি যদি লাইন করো, দেখবা যে কালারের লাইনটা অলমোস্ট ট্রায়াঙ্গুলার, অর্থাৎ টপের যে কালার, টপ লেয়ারের ল্যামিনেট বলতে পারো, টপ যে ল্যামিনা আছে বা লেয়ার আছে, সেটা এরকম। এয়ারের ক্ষেত্রেও তাই। একটা নির্দিষ্ট গ্রাউন্ড হাইট থেকে, মানে গ্রাউন্ডে তাহলে বাধার পানি আর এয়ারের ক্যারেক্টারিস্টিক্স একদমই সেম, বিকজ ডিফারেন্স কি বলো তো পানি আর বাতাসের মধ্যে? এনিওয়ান? লিকুইড, স্যার ডেনসিটি স্যার। হ্যাঁ রাইট, ডেনসিটি, আর কিছুই না, ইন্টারমলিকুলার ডিসটেন্স। হ্যাঁ, জি নাই, আবার বলো। হ্যালো স্যার আন্তঃআণবিক দূরত্ব যেটা, ওটা স্যার কণাগুলো দূরে দূরে থাকে স্যার। হ্যাঁ, সেটা তো মানে মানে এই যে ফ্লো বা আদার যে ক্যারেক্টারিস্টিক্স গুলা একদমই সেম, শুধু ডেনসিটিটা তার ডিফারেন্স হবে, ঠিক আছে? অর্থাৎ একটা প্রেসার বেশি দিবে, একটা কম দিবে। বা লিকুইড আর এয়ার, এটা তো হ্যাঁ, মলিকুল গুলা ওইটা একটু বেশি অ্যাট্রাক্টেড থাকে, যার কারণে এটা হয়, লিকুইড ফর্মে থাকে। আর একটা হচ্ছে গ্যাসেস ফর্মে থাকে। এই মলিকুল গুলা ডিসপারশন বেশি বেড়ে যায়, বা মলিকুলের কি বলা হয়, রেস্টলেসনেস, বা তাদের ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে যায়, তখন তারা আরো বেশি ছোটাছুটি করে, যার কারণে এটা গ্যাস হবে, তখন ওয়াটার মলিকুল গুলো বেশি ছোটাছুটি করবে, তাই না? তো এইটাই। কিন্তু আমি বলতেছি যে এই যে দুইটার ফ্লো ফর্ম বা আদার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, শুধু একটা ডেনসিটি কম, একটা ডেনসিটি বেশি। তো যার কারণে আমাদের উইন্ডে যে বা নদীতে যেরকম বললাম, যে নদীর লেয়ারটা মানে বেডটা, ন্যাচারাল বেডটা কিন্তু গ্রাভেল থাকে, পাহাড়ি এলাকায় গ্রাভেল থাকে, তার মানে স্টোন থাকে, সেখানে কিছু উইড থাকতে পারে। আমাদের যদি আমরা নদী না বলে যদি ক্যানাল ট্যানাল বলি, বা ছোট খাল বলি, ড্রেন বলি, তাহলে কিন্তু এখানে উইড টুইড থাকে, এটা বাধাগ্রস্ত হয়, যার কারণে ওখানে ফ্লো কম। ঠিক এরও তাই। হ্যাঁ, আমাদের নিচের দিকে কি হয়, নিচের দিকে দেখো গাছপালা আছে, ছোটখাটো বিল্ডিং আছে। আমি একটা বড় বিল্ডিং এর কতটুকু ডিপেন্ড করবে তার এক্সপোজারের উপরে। এক্সপোজার বলতে এখানে আসবে পরে দেখবা যে টেরেন এক্সপোজার, অর্থাৎ আমার ওই বিল্ডিংটা, তুমি যদি মাঠের মধ্যে একটা বিল্ডিং বানাও 20 তলা, যে ওই মাঠের আশেপাশে কিন্তু আর কোনো ছোটখাটো কোনো বিল্ডিং নাই, আর 20 তলা নাই, ঠিক আছে? তাহলে ওইখানে উইন্ডটা কিন্তু আর বাধাগ্রস্ত না হয়, সরাসরি তোমার বিল্ডিং এর উপর হিট করছে,
তাহলে তোমার এক্সপোজারটা বিল্ডিং যদি ঢাকা সেন্টার শহরের ধরো ধানমন্ডিতে বা গুলশানে বা উত্তরায় হয়, তাহলে কিন্তু উইন্ডের ইফেক্ট অনেক কম, কেননা ওই 20 তলা আশেপাশে আরো 10 তলা আছে, 25 তলা উইন্ড বাধা খেয়ে গিয়ে ওই 20 তলার উপরে মোটামুটি যতটুকু উইন্ড লাগবে উইন্ডের ইফেক্টটা পড়বে অনেক কম। সেক্ষেত্রে আমাদের এক্সপোজারটা আমরা তখন এক্সপোজার ক্যাটাগরি সি ধরবো, আমরা নিচে আছে বুঝা গেছে, কম বিকজ নিচের দিকে আমাদের টেরেন এক্সপোজারের কারণে বিল্ডিং থাকে। নরমালি বাতাস যেটা বাধা দেয় সেটা হচ্ছে গাছ এবং বাড়ির ঘর, এই আর তো বাধা দেওয়ার কিছু নাই। হ্যাঁ, এইটাকে অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার, ঠিক আছে। এই অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার পর্যন্ত এই বাধাগ্রস্ত হবে, তারপরে একটা সার্টেন পিরিয়ডের পরে যে দেখা যাবে যে আমাদের তুলনা করলাম যে নিচের দিকে বাধাগ্রস্ত হয় বলে এটা ট্রায়াঙ্গুলার ভেলোসিটি, কিন্তু উইন্ডের দেখা নিচের দিকে বাধাগ্রস্ত হচ্ছে হওয়ার পরে একটা সার্টেন পরে যে নদীও কিন্তু তাই একটা সার্টেন লেয়ারের পরে যে দেখা যাবে অলমোস্ট ইডে বাতাসটা বা পানিটা ফ্লো করছে। হ্যাঁ, সেই লেয়ারটার পরের যে সেই লেয়ারটাকে পর্যন্ত আমরা বলি অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার। তাহলে the height of is the layer of the air below this height is referred to as atmospheric boundary layer. The gradient height is determined by the terrain roughness and typically varies between 270 and 500 কত, যেখানে যেই হাইটটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট হাইট, অর্থাৎ যেখানে এয়ার ভেলোসিটিটা ট্রায়াঙ্গুলারি নিচের দিকে কমতে থাকবে, সেটা হচ্ছে যদি হবে। আর যেখানে হাইলি ডেভেলপড এরিয়া সেখানে 500 ধরবো। তার মানে বুঝতে পারছে হাইলি ডেভেলপড এরিয়াতে কি হয়, অনেক বেশি গাছপালা থাকে, গাছপালা বনায়ন থাকে, বা তোমার খরচ তো বেশি হয়, তাহলে ওইখানে আমরা ধরবো। আর ওপেন টেরেনে অর্থাৎ যেখানে গাছ কোনো ফাঁকা মাঠের মধ্যে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে? এখানে আমার দেখাচ্ছে যে কানেকশন ডিসকানেক্টেড ইন্টারনেট, কথা যাচ্ছে স্যার? একটু আগে একটু ডিস্টার্ব দিছিল স্যার, এখন ওকে স্যার। ও আচ্ছা, হ্যাঁ একটু আমাকে কথা বলে যাচ্ছে, আমি বুঝতেছি না, সেক্ষেত্রে আমাকে মোবাইলে নক করবা যে স্যার আমরা শুনতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমি যেটা হয়তো মিস করছো, আমি বলতেছি যে বাতাসের একটা লেয়ার পর্যন্ত এটা ভ্যারি করে লিনিয়ারলি, অর্থাৎ নিচের দিকে কম উপর দিকে লিনিয়ারলি ভ্যারি করবে। তারপরে যে মোটামুটি সেই লেয়ারের পরে থেকে গ্রেডিয়েন্ট লেয়ারের পরে যে আমরা এয়ারের স্পিডটা ইউনিফর্ম বলতে, যেখানে বাধাগ্রস্ত হওয়ার চান্স কম সেটাতে 270 মিটার। আর হাইলি আরবানাইজড এরিয়া যেখানে অনেক বেশি বিল্ডিং, মানে সিটি এরিয়া, সিটি সেন্টার যেমন ঢাকা বা খুলনা, সাবআরবান এরিয়াকে আমরা 500 মিটার ধরবো। না, এইটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট হাইট এবং অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার। তাহলে এটা এগুলা ছোট করবা, ডেফিনেশন গুলা নিজেরা একটু পড়বা, আমি মানে মেজর জিনিসগুলাই করে দিচ্ছি। দেখো উইন্ড টার্বুলেন্স, এই যে এখানে যে কথাটা আমি বলছি এখানে আসছে, as the viscosity of the air is very low, হ্যাঁ তাহলে এয়ারের ভিসকোসিটি কম হবে 1/16th of water, ঠিক আছে। উইন্ড স্পিড গ্রেটার দ্যান দ্য 2-3 মাইল পার আওয়ার ইজ টার্বুলেন্ট। টার্বুলেন্টটা হচ্ছে, হ্যাঁ তোমরা দেখবা যে খুব বেশি যদি আবার নিচের দিকে বাধাগ্রস্ত হয় তাহলে উপরের দিকে পানিগুলা আবার ইউনিফর্ম ল্যামিনার ফ্লো না হয়। এগুলা পড়ছো? হ্যালো, একটু রেসপন্স। জি স্যার। হ্যাঁ পড়ছো তাই না? ল্যামিনার ফ্লো কিন্তু থাকে না, স্টেডি স্টেট ফ্লোটা থাকে না। এই যে কক্সবাজারের হচ্ছে এইটা, তখন কিন্তু ল্যামিনার ফ্লো থাকে না, টার্বুলেন্স তৈরি হয়। হ্যাঁ, যদি খুব বেশি বাধাগ্রস্ত হয় তাহলে আমি বললাম আমাদের নেচারে যা তো সব ফিজিক্স, সব কিছুই ফিজিক্স। গভীরে ঢেউগুলা কিন্তু অনেকটা ল্যামিনেটেড ফ্লো, তারপরে যখন পাড়ে আসছে তখন এখানে বাধাগ্রস্ত হচ্ছে, কারণ পাড়টা তো আসলে গভীরতা আস্তে 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 একদম জিরো হয়ে যাচ্ছে, তাই না? সে যে গভীর কোথেকে আসছেন আপনি? থেকে আসছে আপনাদের জীবন দিয়ে
একটু পরে আমি ক্লাস নিচ্ছি, আপনি পরে আসেন। হ্যাঁ, তাহলে আমাদের ঢেউগুলো কেন ভেঙে পড়ে? খুব ইজি, যেহেতু আমাদের ঢেউগুলো তো আসলে অনেক গভীর থেকে আসতেছিল, আস্তে 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 গভীরতা কমে যায়। তাহলে গভীরতা কমে গেলে হয় কি, নিচে যে বাধাগ্রস্ত হয়, ওই বাধাগ্রস্তটা স্পিড তো অনেক বেশি, সেই স্পিডে হঠাৎ করে চলে যায়, তখন ওই স্পিডটার কারণে নিচের পানিটা অলমোস্ট স্ট্যাটিক পজিশনে চলে যায়, যেটা একদম মানে সরে বা স্যান্ডে যেটা লাগছে, আর তার উপরে ওয়েতে ফ্লো করতে পারে, স্টেডি ফ্লো হয় না, এটা এরকম আশ্রয় ভেঙে পড়ে। ঠিক আছে, এটাকে আমরা বলছি টার্বুলেন্স। উইন্ডের ক্ষেত্রে এটা হয়, খুব বেশি বাধাগ্রস্ত হলে উইন্ডটা দেখা যায় উপরের উইন্ডটা বেশি স্পিডে যাওয়ার পিটি লিনিয়ারলি থাকে না। এই যে আমি যে লিনিয়ার দেখাইলাম, লিনিয়ার থাকে না, অনলি একটা নন লিনিয়ার হয়। নন লিনিয়ার হইলে তখন কি হয়, উইন্ড বা it doesn't have its own shape, যার কারণে এটা ওই ভিসকাস ফ্লোর কারণে এটা ওই যে উপর থেকে ভেঙে পড়ে। এটাই হচ্ছে আমাদের টার্বুলেন্স। বুঝা গেছে? ভর্টেক্স শেডিং এটাই, ওই যে আমি যেটা বললাম, দুই পাশ দিকে এই যে এখানে যেটা আমাদের উইন্ডটা বাধাগ্রস্ত হচ্ছে বিল্ডিং এ, যে পিছন দিকে একটা সার্কুলার ভর্টেক্স তৈরি করছে, এটাকে আমরা বলছি ভর্টেক্স শেডিং। ঠিক আছে, এখানে সবকিছু বলা আছে, along wind direction, across wind direction বা cross wind direction, যেটা আমরা বললাম। আচ্ছা, এই দুইটা কয়েকটা ডেফিনিশন। উইন্ড লোড 16 এ উইন্ড লোডের ভাগ করছে। একটা হচ্ছে এসি 716 gives for producer to determine the wind system, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম। একটা বিল্ডিং এ কিন্তু দেখো, এটা বুঝতে হবে, বিল্ডিং এর ওয়ালে কিন্তু উইন্ডে আঘাত করছে, তাই না? ওয়ালে উইন্ডে আঘাত দিয়ে উইন্ড আসছে, ঝড় আসতেছে, ধর দক্ষিণ দিক থেকে ঝড় আসলো, তাহলে দক্ষিণ দিকে যত ওয়াল থাকবে, উইন্ড তো আর এখানে ওয়াল কলাম বা তোমার প্যারাপেট এগুলো দেখবে না, যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে। এখন ওয়াল এবং উইন্ডোতে বাধাগ্রস্ত করে যে লোডটা দিচ্ছে, সেই লোডটা আসলে আমাদের নিতে হবে কলামে। ঠিক আছে, বিম কলাম যে সিস্টেম, উইন্ড সরি আমাদের ওয়াল এবং উইন্ডো গুলো আমাদের আসলে উইন্ড লোডটাকে রেজিস্ট করার জন্য অবশ্যই ডিজাইন করব, যাতে এটা ভেঙে না পড়ে, কিন্তু ফাইনালি স্টার্টটা রেজিস্ট করবে কিন্তু আমাদের কলামগুলো। ঠিক আছে, তাহলে এই কলামের সিস্টেমকে, কলাম এবং বিম সিস্টেমকে, অর্থাৎ আমাদের যে ফ্রেমিং সিস্টেম, সেইটাকে আমরা বলতেছি মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং। ছোট ছোট কম্পোনেন্ট গুলো আমরা ডিজাইন করব, যেটা যাতে বিল্ডিং এর বাতাসের কারণে ভেঙে না পড়ে, কিন্তু এটা আসলে লোডটাকে রিসিভ করে এটা কলামের দুই পাশে দুই কলামে দিয়ে দিবে। যেহেতু আসতেছে একটা উইন্ডের প্রেসার যদি 20 psf হয়, 16 স্কয়ার ফিট, 4 ফিট 4 ফিট একটা জানালা, 16 স্কয়ার ফিট যদি একটা জানালা হয়, 16 দুগুণ বলতো নিচ্ছে, এই 320 পাউন্ড লোড এসে টিকে থাকছে, কিন্তু এই লোডটা আসলে বিল্ডিং এর উপর আসছে, তাহলে এই লোডটা ফাইনালি যাবে দুই পাশে দুইটা কলামে। সেরকম যদি আমার 10 ফিট 10 ফিট একটা ওয়াল থাকে, তাহলে পিএসএফ যদি উইন্ড ফোর্স হয়, তাহলে 100 × 20, তার মানে কত, 2000, তাহলে 2000 পাউন্ড, মানে প্রায় 1 টন একটা লোড উইন্ডের কারণে একটা ওয়ালের থেকে। আমরা বলছি মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম এন্ড কম্পোনেন্ট ক্ল্যাডিং, এই যে যেটা আমরা বললাম ফর দ্য বিল্ডিং অফ দ্য হাইটস। এবং কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং, মানে এই যে আর্কিটেক্ট পড়ি না, অনেক ধরনের বিল্ডিং শুধু ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কিন্তু একটা ক্ল্যাডিং বলতে শুধু ওয়াল না, কিন্তু দেখবে ওয়ালের ওইখানে এক ধরনের অ্যালকো শীটও ব্যবহার করে, সেটা এক ধরনের ক্ল্যাডিং হতে পারে। বাইরের কান্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ফেসিং ব্রিক ইউজ করে, টাইলস ইউজ করে, সিরামিক টাইলস হতে পারে, ক্লে টাইলস হতে পারে, বিভিন্ন ধরনের ক্ল্যাডিং, অর্থাৎ টোটাল বিল্ডিংটাতে দেখবা যে একদম 110 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, টোটাল সামনে সব গ্লাস, তাহলে ওই গ্লাসে কি উইন্ড লাগবে? অবশ্যই উইন্ড লাগবে, এবং সেই গ্লাসগুলো যথেষ্ট ফাইবার, কি গ্লাস আবার ফ্রেমটা মজবুত করা হয়, ওই ফ্রেমগুলো আবার কলামের সাথে অ্যাটাচ করা থাকে। তোমরা যে উঁচা বিল্ডিং গুলো ঢাকা শহরে যখন দেখবা 20 তলা 30 তলা, একটু যে দেখবা যে
সুন্দর করে স্পাইডার মতো দেখবা যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর গুলো কলামের সাথে অ্যাটাচ করা থাকে, অর্থাৎ উইন্ডের লোডটা এসে গ্লাসে আঘাত করছে, গ্লাসটা আবার কলামে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো ক্ল্যাডিং। এগুলো যাতে উইন্ডের না হয় বা ডিস্ট্রয় না হয় বা কলাপস না করে সেটা আমাদের ডিজাইন করতে হবে, সেটাকে আমরা বলবো কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। ঠিক আছে, তাহলে দুইটা ডিজাইন হবে, একটা হচ্ছে মেইন উইন্ডফোর্সডিস্টিং সিস্টেম এন্ড কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। তাহলে মেইনলি যে লিনিয়ার ইলাস্টিক অ্যানালাইসিসকে এখানে ডিরেকশনাল প্রসিডিউর বলছে, অর্থাৎ উইন্ড যে ডিরেকশন আসছে ওই ডিরেকশনে কতটুকু উইন্ড লোড আসে সেটাকে ডিরেকশনাল প্রসিডিউর। আরেকটা আছে শর্টকাট টেকনিক আছে ইনভলভ প্রসিডিউরে, হ্যাঁ, সেটা লো রাইজ বিল্ডিং এর জন্য ইনভলভ প্রসিডিউরটা অনেক সময় ব্যবহার করা হয়, অর্থাৎ বিল্ডিং এর কোথায় কত পার্সেন্ট উইন্ড লোড আসবে সেটার একটা কিছু ইকুয়েশন দিয়ে করা হয়। হ্যাঁ, ওই যে বললাম ওয়াল উইন্ডো এগুলোর জন্য কিছু অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আছে, আর হচ্ছে উইন্ড টানেল প্রসিডিউর। এই চারটা প্রসিডিউর ASC 716 বলে। তা সেটার মধ্যে আমরা শুধু এক নাম্বারটা দেখব, ফর ইওর ওন ইন্টারেস্ট, যখন তুমি কোনো ক্ল্যাডিং ডিজাইন করবা বা তুমি লো রাইজ কোনো বিল্ডিং করবা, এগুলো নিজেরা সেলফ স্টাডি করে নেবে, আমরা ওগুলো ডিটেইলে যাব না। লো রাইজ বলতে ফ্যাক্টরি শেড হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের উইন্ডের শুধু তো ওয়ালে না, আমাদের যদি এরকম থাকে ইনক্লাইন্ড রুফ থাকে, হ্যাঁ, গ্যাবেল ফ্রেম, টোটাল ফ্রেম, ঠিক আছে, এগুলো তোমরা নাম শুনছো। এগুলা এই ফ্রেমের উপরে যে রূপটা থাকে, রূপটা বিভিন্ন ভাবে থাকতে পারে। একটা হচ্ছে মনোস্লোপ, অর্থাৎ একদিকে, যেটা আমরা বলি এক চালা, তাই না? তারপরে লাগে গ্যাবেল বলে, আবার চার চালা দেখছো, চার চালা, অর্থাৎ আমি একটু দেখাই ছবিতে, এগুলো আছে কিন্তু কোডে আছে, কিন্তু আমরা এত জিনিস হয়তো আমরা ডিটেইল টাচ করব না, করতে গেলে অনেক সময় লাগে, তাহলে আমরা বিল্ডিং নিয়ে কাজ করব। আমি একটু দেখাই, ধরো কিছু কিছু বাসায় বা অনেক সময় গ্যারেজটা যে এই ধরনের একটা লোক থাকে, এটাকে বলে আবার দেখো তুমি রাস্তা দিয়ে চলতে গেলে এই ধরনের শেড দেখো না? হ্যাঁ, আবার আরেক ধরনের আছে যেটা আমি একটু প্ল্যানে দেখাই, ওটা এইভাবে মানে রূপটা প্ল্যানে দেখাচ্ছি, সেটা ঝামেলা হবে। বলে হিপ রুফ, হিপ, হ্যাঁ, এটা হিপ রুফ বলে, এটাকে চার চালা। আবার ডরমার আছে, হ্যাঁ, দেখবা যে ডরমারটা কিভাবে আঁকবো, দেশে খুব কম করে মানুষ, বাইরের দেশে কিন্তু এটা বেশি দেখা যায়। ডরমারটা আমি একটু, ডরমার মানে রূপ থেকে আবার ছোট একটা জানালার মতো বের হয়ে আসে, ঠিক আছে, রূপ, অর্থাৎ আমি যদি প্ল্যানে দেখি, এলিভেশনে দেখি, তাহলে এক পাশ দেখতেছি, ঠিক আছে, এখান থেকে সরি এইরকম একটা গ্যাবেলের সরি একটা উইন্ডের মতো জিনিস বের হয়ে আসে, ঠিক আছে, এখান দিয়ে ছোট একটা ব্যালকনি হয়ে তুমি এতবার রুফের মধ্যে কাটা থাকে, হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগে আসলে। হ্যাঁ, এটা ওয়েস্টার্ন স্টাইলের যারা বাড়ি টাড়ি করে, বিশেষ করে আমেরিকাতে বা ইংল্যান্ডে গুলো দেখবা, এই দেখছো না এই জিনিস? হ্যাঁ, এর দোতলা, আমি ধরো যদি 2D তে আঁকাই তাহলে অনেকটা সামথিং লাইক দ্যাট, এখান থেকে এরকম বের হয়ে আসছে কেটে, ঠিক আছে। তো এখানে হয়তো সিঁড়ি আছে বা অনেক সময় হ্যাঁ ওই রুফ লেভেলে যে ওইখান দিয়ে, রুফটা এত এত নিচে না, তাহলে তো আর ওখানে আসা যাবে না, তো রুফে বেড়ে যাবে। আসলে রুফটা হচ্ছে এই পর্যন্ত, এটা রুফটা আসলে এই পর্যন্ত, আমি এইটা হচ্ছে রুফ, বেশি হয়ে গেছে, যাই হোক। তাহলে এরকম, তাহলে এটাকে বলে ডরমার, ডরমার উইন্ডো বা ডরমার ওপেনিং, এরকম বিভিন্ন টাইপের আরো অনেক কিছু আছে, তা মেন মেজর হচ্ছে এই কয়টা। তো এইগুলো চিন্তা করো, উইন্ডটা যখন আমাদের এইদিকে সরি এরো দিয়ে দেখে, আমাদের উইন্ড ফোর্সটা যখন এই ধরনের গ্যাবেল ফ্রেমে আসবে, খেয়াল করো এইভাবে আসছে, তাই না? তাহলে এটা ওয়ালেও
এ করবে, ঠিক আছে। ওয়ালের পরে প্রেসার দিবে এই, হ্যাঁ, এই রুফের পরে প্রেসার দিবে। আবার এই রুফের সাথে উইন্ডটা বাড়ি খেয়ে উইন্ডটা কিন্তু এইভাবে চলে যাবে এদিক দিয়ে। এইভাবে যখনই চলে যাবে তখন এই রুফটাকে কিন্তু এরকম সাকশন, বোঝা গেছে? এই যে আমাদের বলে না ঝড়ের সময় যদি এরকম প্রেসারই থাকে তাহলে উড়াইলো কি, হ্যাঁ, এক পাশের উইন্ডের প্রেসারে আর এই উইন্ডে এখানে বাধা খেয়ে স্মুথ থাকে, ঠিক আছে, ফ্রিকশন কম। এইভাবে উইন্ডটা উপরের দিকে ওই যে ভটেক্স শেডিং এর কারণে উপরের দিকে চলে যায়, গেলে এই চালটাকে সে তাহলে কি হবে, এখানে যখনই সে এখানে একটা উইন্ড স্পিড দিচ্ছে, তার মানে এখানে একটা নেগেটিভ জোনের তৈরি হচ্ছে। এই নেগেটিভ প্রেসারটা এত বেশি দেখা যায় টিনের চাল অনেক সময় খুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে আমাদের একটা সারফেস, এগুলোকে এই সারফেসটাকে বলতেছে জোন 1, এই রূপ। তাহলে জোন 1 এ প্রেসার, জোন 2 তে সাকশন, ঠিক আছে। আবার এই একই এটা তো রূপ, আবার যদি আমরা যদি এইভাবে ধরি এই দিকের থেকে উইন্ড আসতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে সেগুলো আমাদের হিসাব করতে হবে, এগুলো ডিজাইন করার জন্য। এইগুলো হচ্ছে যে এই যে লো রাইজ বিল্ডিং, ঠিক আছে, এই লো রাইজের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কনসিডার করতে হয়, সেটা আমরা একটু ঠিক আছে। তাহলে জাস্ট আমরা একটু বলে রাখলাম বিভিন্ন টাইপের রুফের ব্যাপারগুলো একটু আলাপ করলাম। এটা তোমরা আরো কোন যেগুলো তোমরা সেলফ ইন্টারেস্টে পড়ে নিবা, বা যদি কোনো সময় ডিজাইন আসে এগুলো নিজেরা করে নিবা। উইন্ড টানেল প্রসিডিউরটা যে বললাম, টল স্ট্রাকচার, অনেক এক্সপেন্সিভ স্ট্রাকচার, অনেক সময় দেখা যায় যে আমরা অ্যানালাইসিস করে 1 2 3 এই প্রসিডিউরে, এক দুই তো না, এক নাম্বারটাতে দুই তো লো রাইজ আর এটাতে কম্পোনেন্ট ক্ল্যাডিং। এক নাম্বার প্রসিডিউর তার স্ট্যাটিক অ্যানালাইসিস করে ফোর্স বের করলাম, তারপরে ওভারশিওর হট মানে এর মধ্যে ডাইনামিক ডেভেলপ করছে কিনা বা ডাইনামিক প্রপার্টিজ গুলো ডেভেলপ করছে কিনা সেগুলোর জন্য একটা মডেল করা হয়। মডেলের ভিতর দিয়ে মানে উইন্ডটাকেও মডেল করা হয়, বিল্ডিংটাকেও মডেল করা হয়, করে যেই ধরনের যে উইন্ডের যে ভেলোসিটি বা উইন্ড স্পিড যেটা, সেটা সিমুলেট করে ওই টানেলের ভিতর দিয়ে জোরে উইন্ড পাস করা হয়, করে ওই যে তুমি মডেল করলা, এখন 100 একটা বিল্ডিং এর মডেল করতে পারবে না, এটাকে স্কেল ডাউন করা হয়। 100 তলা বিল্ডিংটা হয়তো খুব বেশি 10 ফিট বা 15 ফিটের মতো মডেল ডাউন করে, স্কেল ডাউন করে এই উইন্ডের টানেলের মধ্যে দিয়ে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা হয়, ঠিক আছে। সেটা খুব বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়তো অনেক সময় রিকোয়ারমেন্টস থাকলে যেটা উইন্ড টানেল টেস্ট করতে হবে, হ্যাঁ, যদি কনসালটেন্ট বলে দেয় তখন এটা করা হয়। আচ্ছা, তাহলে এই স্যার আমরা হচ্ছে গিয়ে একটা বিল্ডিং এর কিসের উপর ভিত্তি করে স্যার লো রাইজ হাই রাইজ বলবো স্যার? ও, লো রাইজ বলবো যদি আমাদের 16 তলা লো রাইজ, আর যদি 160 ফিটের বেশি হয় সেটা আমরা হাই রাইজ বলবো, ঠিক আছে। এটা নরমালি একটা ডেফিনিশন। তা এগুলা টল বিল্ডিং এর ক্ষেত্রে আমরা আরো একটু দেখবো যে নরমালি তুমি হাই রাইজ বলছো, হ্যাঁ, খুলনাতে দেখা যাবে যে ওই লো রাইজটা 16 তলা একটা বিল্ডিং খুলনার জন্য কিন্তু হাই রাইজ, যেহেতু আশেপাশে কোনো বিল্ডিং এর এক্সপোজারের উপরে ডিপেন্ড করে। তো নরমালি এই ডেফিনেশনটা 160 ফিট নিচের বিল্ডিংটাকে আছে, এটা একটা মানে ডিমার্কেশন লাইন। আচ্ছা, বেসিক উইন্ড স্পিড 3 সেকেন্ড গাস্ট ইফেক্ট at 33 ফিট 10 মিনিট, এই টার্মটা আমাদের লাগবে, বেসিক উইন্ড স্পিড। তাহলে আমি খুলনাতে যখন একটা বিল্ডিং ডিজাইন করব, আমাদের বেসিক উইন্ড স্পিড আমাদের কত ধরবো, সেটা একটা ম্যাপে, বাংলাদেশের ম্যাপে দেওয়া হয়তো সেটা দেখবো। সেই ম্যাপে আমাদের দেওয়া আছে, সেই ম্যাপ থেকে আমরা ঢাকা, খুলনা, বরগুনা, রাজশাহী প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ম্যাপের উপরে বলে দেওয়া আছে বেসিক উইন্ড স্পিড। ওই আর্থকুয়েকের মতো লাস্ট 100 ইয়ার্স এর উইন্ডের ম্যাক্সিমাম উইন্ডের রেকর্ড, সবসময় তো বাতাস প্রবাহ হচ্ছে, তাই না, 10 কিলোমিটার বেগে, 20 কিলোমিটার, সেগুলো আসলে ধর্তব্যের ভিতরে না। আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে সবসময় কোনো ইস্যু না, হ্যাঁ, সবসময় এই যে বললাম ভূমিকম্প টুকটাক হচ্ছে, হয়তো বা কোনটা তুমি ফিল করছো, কোনটা করছো না, দ্যাট ইজ নট আওয়ার কনসিডারেশন। আমাদের কনসিডারেশন অ্যাক্সিডেন্টাল ওভারলোডিং, অর্থাৎ যখন কোন এক্সট্রিম বিল্ডিং টিকে থাকতে পারবে কিনা, দ্যাট ইজ আওয়ার কনসার্ন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো সেটাকে আমরা বলবো যে লাস্ট 100 ইয়ার্স বা 50 ইয়ার্স এর মধ্যে খুলনাতে কত ম্যাক্সিমাম কত স্পিডের সাইকেল এগুলো হয়েছে,
সেগুলোর একটা রেকর্ড তো থাকে আমাদের আবহাওয়া অফিসে, সেখান থেকে আমাদের এই ম্যাপগুলো তৈরি করা হয়। সেখান থেকে আমাদের 10 মিটার উপরে যে উইন্ডের স্পিড সেটাকে আমরা এভারেজ ধরে, নিচে একদম কম, হ্যাঁ উপরে অনেক, আবার উপরে বেশি, তা আমরা 10 মিটার তার মানে 30 ফিট, 30 ফিট মানে 3 তলা বিল্ডিং এর হাইটের, বা 3 তলা বিল্ডিং এর একটা ছাদের যে উপর দিয়ে যে ধরে নিই বেসিক উইন্ড স্পিড ইন এক্সপোজার সি। এটা তো এখন বুঝতেছেন এক্সপোজার সি, যে বললাম যে আমাদের টেরেন এক্সপোজার, যে আমাদের এক্সপোজার সিটা হচ্ছে আরবান এবং সাব আরবান রিজন, মোটামুটি আরবানাইজড এরিয়া থেকে আমরা বলবো এক্সপোজার সি, আর যেখানে কিচ্ছু নাই সেটাকে এক্সপোজার এ, এভাবে ক্যাটাগরি ভাগ করা আছে, সেটা আমরা পরে আসছি। বিল্ডিং এনক্লোজ, আচ্ছা ধরো এমনি শুধু বিম কলাম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে উইন্ডে যদি কোনো ওয়াল না থাকে তাহলে কিন্তু উইন্ডের ইফেক্টটা কম থাকবে, তার মানে উইন্ডটা পাস করে যাবে ভিতর। আর যদি তোমার যাদের বেশি, উইন্ডটা বাধাগ্রস্ত হবে। যদি তোমরা এই যে আমাদের দেখো যে আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে একটা পানির ট্যাঙ্ক আছে, এমনি এটা সার্কুলার উইন্ডের ইফেক্টটা কম, এবং দেখবা যে এখানে শুধু কলামে পড়ে যাচ্ছে, এবং শুধু শুধু ট্যাঙ্কিতে যে উপরে যে একদম ওয়াটার ট্যাঙ্কটা আছে 10 বা 12 মিটার বা 15 মিটার, সেখানে কিছুটা বাধাগ্রস্ত হয়। আর বাকি জায়গাটা কিন্তু আমাদের উইন্ডের ইফেক্ট না নিলেও হবে, বিকজ অল বিল্ডিং এ দেখবা যেমন ভাবে বিল্ডিংটা করা হয়, উইন্ডটা পাস করার জন্য স্লট করে রাখা হয় বা ছোট একটা ক্যাভিটি করে দেয় ইঞ্জিনিয়াররা, যাতে ওইখান থেকে একটা মেসিভ উইন্ড পাস করে যায়, উইন্ডের ইফেক্টটা কম। হ্যাঁ, বলতেছে যে 4 square feet whichever is smaller where A0 and AG are the defined open building, ঠিক আছে। তাহলে এই বিল্ডিং that has the total area of external pressure less than or equal to 4 square feet or 1% of the area of that one which is smaller, this condition is expressed for each wall building এ যদি টোটাল এরিয়া ধরো 100 স্কয়ার ফিট, সেখানে যদি 1%, তার মানে 1 স্কয়ার ফিট যদি ওপেন থাকে তাহলে আমরা ক্লোজটি ধরো, বুঝা গেছে। এটা একটা, আর বিল্ডিং ওপেন হলে এ বিল্ডিং হ্যাভিং ইচ ওয়াল অ্যাট লিস্ট 80% ওপেন, তাহলে আমাদের বিল্ডিং ওপেন ধরবো, ঠিক আছে। তাহলে আর বাকিটা হবে তাহলে ওপেন এবং ক্লোজের মধ্যে আমাদের পার্সেন্ট বিল্ডিং ডিজাইন করবো, আমাদের কত পার্সেন্ট ওপেনিং আছে সেটা হিসাব করে আমরা উইন্ডের ইফেক্টটা কত পার্সেন্ট আমরা কমাই নিতে পারি সেটা এখানে বলে দেওয়া আছে। তাহলে 80%, তার মানে একটা ধরো পার্সেন্ট, তার মানে 80 স্কয়ার ফিট বড় একটা জানালা থাকে, জানালা কিন্তু আবার বাধাগ্রস্ত হচ্ছে, জানালা না ওপেনিং, মানে টোটাল একদম সি থ্রু না, গো থ্রু, তার মানে এখন বাতাস এই পাশ থেকে ওই পাশে নেই, বুঝা গেছে। আর এর ভিতরের ইন্টারমিডিয়েট গুলোকে আমরা বিল্ডিং পার্শিয়ালি এনক্লোজ বা পার্শিয়ালি ওপেন বলবো। এটা তোমরা একটু দেখে নিবা, যে এখানে বিভিন্ন আছে স্ট্রাকচার, যেটা যে আমরা আগেও বলছি, যদি খুব বেশি ইরেগুলারিটিস না থাকে, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ রিজিডিটি যদি একই কাছাকাছি থাকে, 5% এর ভিতরে থাকে, তাহলে সেটা আমরা বলবো যে বিল্ডিং রেগুলার শেপ। আচ্ছা, রিজিড এবং ফ্লেক্সিবল, a building and other structure having fundamental frequency is greater than or equal to 1, ঠিক আছে। অর্থাৎ বিল্ডিং এর 1 সেকেন্ডের কম হয় তাহলে সেটাকে আমরা বলবো রিজিড স্ট্রাকচার, বা অপোজিট ভাবে বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজের বেশি হয় সেটাকে আমরা রিজিড স্ট্রাকচার বলবো। 1 হার্টজের যদি গাইডলাইন, তাহলে দুই ভাবে ডিজাইন করা যায়। আগে আমাদের দেখতে হবে যে বিল্ডিংটা রিজিড কিনা বা ফ্লেক্সিবল কিনা, সেটা আমরা টি অথবা ফ্রিকোয়েন্সি দিয়ে মেজার করব, রিজিড অথবা ফ্লেক্সিবল হিসেবে ডিজাইন করব। Building simple diaphragm, a building in which both inward and leeward wind loads are transmitted by roof and vertical spanning walls. তাহলে আমাদের বললাম যে সাপোজ এই যে সাউথ ওয়ালে আমাদের উইন্ড আসতেছে, ঝড়টা আসবে, সাউথ ওয়ালে গুলা থাকে, ঠিক আছে। তাহলে সেই কলামগুলো উইন্ডটা নিচ্ছে, নিয়ে কিন্তু টোটাল বিল্ডিং এ ধরো নর্থ ফেসে আছে, ইস্ট ওয়েস্ট ফেসে অনেক কলাম আছে, তো সবগুলো কলামই কিন্তু উইন্ডটা রেজিস্ট করবে। অন্যান্য কলামে উইন্ড ট্রান্সফার হচ্ছে তোমার কানেক্টেড বিম দিয়ে এবং স্ল্যাব দিয়ে,
ঠিক আছে, এইটাকে এই স্ল্যাবটাকে সবসময় বিল্ডিং এ বড় ডিজাইন করো, তাহলে সেটা ডায়াফ্রাম অ্যাকশনে যাবে। আর ফ্লেক্সিবল সে ডিজাইন করলে ডায়াফ্রাম অ্যাকশনে যাবে না। ঠিক আছে, নরমালি বিম উইদাউট বিম সাপোর্টেড স্ল্যাব তোমরা ডিজাইন করো, সাপোর্টেড স্ল্যাব যেটা বা ফ্ল্যাট প্লেট, এগুলোতে অনেক সময় ফ্লেক্সিবল হিসেবে আমরা জি বলি। স্যার। কারণ এখানে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, বিম যদি আমাদের স্ল্যাবের থিকনেসটা খুব কম হয় বা ফ্লেক্সিবল হয়, সেক্ষেত্রে আমরা শুধু ধরে নিব যে কানেক্টেড বিম গুলা এই উইন্ড লোডটাকে একটা কলাম থেকে আরেকটা কলামে ট্রান্সফার করবে। ফিগার আগে বোঝাই, তাহলে তোমরা ধরো আমাদের এই হচ্ছে বিল্ডিং এর ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট মানে বুঝছো তো, যেখানে আমাদের প্ল্যান ভিউ আর কি। তো ফুটপ্রিন্টের ভিতরে আমাদের কলাম দেখায়, আমাদের বিল্ডিং এ এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম থাকবে, তাই না? এখানে কলাম থাকবে, এদিকে কলাম থাকবে, এখানে থাকতে পারে, তাই না? এখানে থাকবে, এই সাইড থেকে উইন্ড আসছে, এই সাইড থেকে যদি উইন্ড আসে তাহলে উইন্ডটা তো ফার্স্টে আসলে ওয়ালেও হিট করবে। সেই ওয়াল থেকে আমরা ধরে নিলাম যে উইন্ডটাকে আমরা কভার টার্নিং করতে যাবে বা এগুলো আপনাদের বেন্ডিং আসবে, সেই কলামগুলো কিন্তু আবার স্ল্যাব এবং বিম দিয়ে এই মিডল কলামের সাথে এবং নর্থ কলামের সাথে, এটা যদি সাউথ ফেস হয় তাহলে নর্থ কলামের সাথে কানেক্টেড, তাহলে করে নিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ডায়াফ্রাম অ্যাকশন। বুঝা গেছে? তাহলে এই অ্যাকশনটা আমাদের প্রোভাইড করতে হবে এবং ডায়াফ্রাম অ্যাকশনে যাচ্ছে কিনা বিম বিল্ডিংটা সেটা কিন্তু, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমাদের বিল্ডিং টরশনাল রেগুলার আন্ডার উইন্ডো। আচ্ছা, আমাদের বিল্ডিং এর মধ্যে টরশনাল ইফেক্ট হচ্ছে কিনা, building about each principal axis proportionate so that the maximum displacement is stored under case 2. The torsional wind load case does not exceed the maximum displacement at the same location load case. ঠিক আছে, কেস 1 কেস 2 দুইটা লোড আছে, সেইটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ এর বেশি যদি আমাদের সেন্টার অফ ম্যাক্সিমাম, এটা জাস্ট ডেফিনেশন, এটা আমাদের আমরা যাব না তো ডিটেইলে, টরশনাল ইফেক্ট কখন কনসিডার করব, এটা একটা গাইডলাইন। তারপর কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং ডাজ নট কোয়ালিফাই অ্যাজ পার্ট অফ দা মেইন উইন্ড প্রোটেকশন, যেটা আমরা বললাম। হ্যাঁ, এনভেলপ মানে বুঝো তো, বিল্ডিং কে ঢেকে দেয় যে জিনিসটা, সেটাকেই বলা হচ্ছে যে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং, অর্থাৎ উইন্ডো যেগুলো আসলে আমাদেরকে সেগুলো উইন্ড ফোর্স রেজিস্ট করবে, কিন্তু সেটা মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের মধ্যে যাবে না। অর্থাৎ একটা উইন্ডো বা একটা ওয়াল এতটুকু স্টিপ হতে হবে যেন সে উইন্ডের মধ্যে এই আবার সে লোডটাকে নিয়ে তার সাপোর্টিং যে কম্পোনেন্ট গুলো আছে বিম কলামে সে কিন্তু ট্রান্সফার করে দিবে, এতটুকু রিজিড থাকতে হবে। কিন্তু সে কিন্তু মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের পুরো পার্ট, ডিজাইন, প্রেসার, ডায়াফ্রাম, এগুলা আমি আর ডিটেল যাচ্ছি না, এগুলো আমরা ডিউরিং যখন করব তখন আমরা এগুলো আরো বেশি আলাপ করব। স্ক্র্যাপ, আচ্ছা, স্ক্র্যাপমেন্টটা এখানে একটু দরকার আছে। যদি আমাদের ফ্ল্যাট এরিয়া হয় সেক্ষেত্রে স্ক্র্যাপমেন্ট এই হিলি এরিয়াতে বুঝছো, যাদের পাহাড়ের টপে একটা বিল্ডিং আছে আবার ভ্যালিতে একটা বিল্ডিং থাকে, তাহলে আমি উইন্ডের ইফেক্টটা কেমন ধরবো? এই স্লোপ এরিয়াতে অনিয়ন কনসিডার করতে হয়। গ্লেজিং মানে হচ্ছে গ্লাস এইগুলা, আদার্স এই জিনিসগুলা আমাদের যখন যেটা লাগবে আমরা তোমরা দেখে নিবা, যদি আসে সেটা আমরা এখন একটু এতে চলে যাই। আচ্ছা, টেবিলের এটা হেডিং টু উপরে উঠে গেছে, রিস্ক ক্যাটাগরি এন্ড ইম্পর্টেন্স ফ্যাক্টর। এই যে আবার ওই রকম আসছে, নরমালি সেম, হ্যাঁ, সেখানে রিস্ক ফ্যাক্টরটা এখানে আমরা নিয়ে নিব। বুঝা গেছে? তাহলে উইন্ড লোড প্রভিশন ইন এএসসি 716, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যেটা করে নিব
রেক্স ক্যাটাগরি 4টা 1 2 3 4 এটা ফিগার 4 পয়েন্ট রেক্স ক্যাটাগরি অন বিল্ডিং। আচ্ছা এই টেবিল থেকে নেব 4.2 আমরা এই আমাদের কি ধরনের বিল্ডিং অর্ডিনারি বিল্ডিং হলো 1 দ্য বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার এক্সেপ্ট যেটা 1 3 এবং 4 এর মধ্যে পড়ে না সেটাই 2 বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার দ্য ফেলিয়ার অর্থাৎ আমাদের রিস্ক 3 তে আমরা ধরতে পারি তাই না স্কুল হসপিটাল এগুলা রিস্ক 3 তে আমরা ধরতে পারি রেসিডেন্ট এগুলা হচ্ছে 2 আর হিউম্যান লাইফের উপর রিস্ক একদমই কম যেমন বা হচ্ছে পার্কিং সেখানে তো গাড়ি টাড়ি থাকে এখানে তো মানুষজন 1 2 2 জন থাকে সেখানে হিউম্যান অ্যাক্টিভিটিস একদমই কম সেগুলোকে আমরা 1 ধরবো বোঝা গেছে আর যেখানে 3 এ ধরতে পারি কোনো সমস্যা যেখানে মাস গ্যাদারিং হয় অল্প জায়গার মধ্যে অনেক বেশি হিউম্যান অ্যাক্টিভিটিস হয় সেটা আমরা 3 এ ধরতে পারি আর যেগুলো খুব বেশি রেডিও অ্যাক্টিভ যেমন অ্যাটমিক আমাদের এই যে তেল এবং গ্যাস গুলা কিন্তু নিয়ে এসে তাকে ডাম্প করে তাই না স্টোরেজে সেগুলো কিন্তু আমাদের 4 এর মধ্যে আসতে পারে এগুলো একটু তোমরা দেখে নিবা আচ্ছা আমেরিকাতে 4টা ক্যাটাগরি রিস্ক ক্যাটাগরির উপরে 4 ধরনের ম্যাপ করছে উইন্ডের হ্যাঁ সেটা রিস্ক ক্যাটাগরি 1 রিস্ক ক্যাটাগরি 2 রিস্ক ক্যাটাগরি 3 রিস্ক ক্যাটাগরি 4 ঠিক আছে এই যে সম্ভবত 85 মিটার পার ওরা আবার মাইল ওরা আবার আমেরিকাতে মাইল কেমন ইউজ করে মাইল পার আওয়ার হ্যাঁ আর ব্র্যাকেটে মিটার পার সেকেন্ড ঠিক আছে হ্যাঁ তাহলে উইন্ডার তো সবসময় এ হচ্ছে ফ্লো হচ্ছে তাহলে 3 সেকেন্ড গাস্ট উইন্ডের মানে যে বললাম ওই যে যেটা 30 মিটার 30 ফিট তাই না 30 ফিট উপরে 10 মিটার হ্যাঁ 10 মিটার উপরে যে উইন্ডের স্পিড সেটাকে আমরা বলছি বেসিক উইন্ড স্পিড সেটা 10 মিটার above the ground and exposure C কন্ডিশনের জন্য যে exposure C কন্ডিশনের জন্য অর্থাৎ আমাদের আরবান এবং সাব আরবান এরিয়াতে যে উইন্ড স্পিড 10 মিটার উপর বাছাই করে এইভাবে করছে তাহলে এদিকে ক্যালিফোর্নিয়া ঠিক আছে দেখো ক্যালিফোর্নিয়া থেকে 85 মাইল পার আওয়ার কিন্তু এই যে ফ্লোরিডাতে দেখবে যে আমেরিকাতে এই যে এদিকে ফ্লোরিডা তাই না এদিকে দেখবে যে প্রায় শুনবা যে ওই হইলো বেশ ওদের লোকজনও কিন্তু মারা যায় হ্যাঁ তো ওদের ওই টাইফুন গুলা বা ঘূর্ণিঝড় যেটা বলে ওরা হারিকেন সেটা কিন্তু বেশ মানে দেখো অনেক বেশি স্পিড ধরছে 160 মাইল পার আওয়ার 160 মানে কত কিলোমিটার পার আওয়ারে প্রায় 200 কত 240 এরকম অনেক বেশি তাই না 170 দেখছো এবং এই কোস্টাল এরিয়া গুলোতে দেখো উইন্ডের স্পিডটা কিন্তু অনেক বেশি হ্যাঁ এদিকে মিডিলের দিকে যে একটু কমে গেছে তাহলে এটা রিস্ক যে আমরা একটু একটা জিনিস খেয়াল করি ক্যালিফোর্নিয়ার দিকে রিস্ক ক্যাটাগরি 1 এ 85 আর 170 ফ্লোরিডাতে একদম যেটা মানে কোস্টে আছে ঠিক আছে কোস্টে বিখ্যাত বিচ এখানে অনেক টুরিস্ট আছে এখানে অনেক হোটেল আছে সেই হোটেলগুলো তৈরি করতে হলে উইন্ডের এগেইনস্টে কিন্তু ভালো রিজিড বা স্টিপ ভাবে তৈরি করতে হবে তাহলে রিস্ক পরেরটাতে দেখো দেখো বেড়ে যাচ্ছে দেখো রিস্ক ক্যাটাগরি 2 2 নম্বর বিল্ডিং অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 90 180 দেখো 10 বেড়ে গেছে ওকে এর দিকে আমাদের কত ছিল 90 90 ছিল বা 170 ছিল 114 করছে 107 হ্যাঁ মিডিলে যেহেতু উইন্ডের আচ্ছা আবার আমেরিকাতে মিডিলের গুলাতে কিন্তু একবার কম না এইসব জায়গায় আবার হয় ঘূর্ণিঝড় হয় আবার ঘূর্ণিঝড় টুর্নিঝড় হয় কিন্তু দেখবা যেগুলো এদের নাবাডা টাবাডা এইসব এলাকায় হ্যাঁ এখানে অনেক বড় বড় মরুভূমি বনাঞ্চল আছে সেসব জায়গায় কিন্তু আবার একেবারে কম ধরেনি হ্যাঁ এগুলোতে ঘূর্ণিঝড় হয় মিডল্যান্ডেও হয় হ্যাঁ কারণ ঝড়টা তো তোমরা জানো এটা কি হয় এয়ারের ডিফারেন্সের কারণে হ্যাঁ একটা কনভেকশন হয় বা ডিপ্রেশনের তৈরি হয় সেই ডিপ্রেশনের কারণে এখানে হিট অ্যাবজর্ব করে না এখানে যদি পানি হিট অ্যাবজর্ব করে না হিট রিফ্লেক্ট করলে উপরের বাতাসটা অনেক বেশি গরম হয় এত দ্রুত সরি নিচের বাতাসটা যখন বেশি গরম হয়ে যায় গরম হয়ে যখন উপরের দিকে চলে যায় তখন সাইড থেকে খুব ঠান্ডা বাতাস জোরে চলে আসে এবং সেটা এত জোরে আসে
সেটা হচ্ছে একটা ঝড়ের তৈরি করে। আমি খুব সিম্পলি বললাম আসলে এটা তার মেকানিজম কেন হচ্ছে। সমুদ্রের ঠিক একই অবস্থা। হুম? যে নিচের হিটেড এয়ার উপরের দিকে চলে যায়। আর আমাদের জানি যে তো আমরা উপরে যাব কেন সেটা আছে তোমরা জানো যে মিডিয়াটা কিন্তু গরম করে না। হ্যাঁ? এটা তো জানো এট লিস্ট এটা, তাই না? যে আমাদের সূর্য থেকে যখন হিটটা আসে আমাদের যে ৫ কিলোমিটার মতো যে ডেপথটা সেই ইয়ার কলামটাকে কিন্তু গরম করে না। গরম করে কি? এই সারফেস অর্থাৎ আমাদের পৃথিবীর গ্রাউন্ড সারফেস এবং ওয়াটার এটাই কিন্তু হিটটাকে অবজার্ভ করে। অ্যাবজর্ব হ্যাঁ, আবার এয়ারটা গ্রাউন্ডটা হিটটা ছেড়ে দেয়। দিলে হবে কি? গ্রাউন্ডের সংস্পর্শে যে বাতাসটা আছে ওইটা বেশি গরম হবে উপরের থেকে। তখন এই গরম বাতাসটা কি হবে? গরম জিনিসটা উপরে উঠে যেতে চাই। গরমে চলে যেতে চায়। চলে গেলে সাইড থেকে ঠান্ডা বাতাসটা আসে। হ্যাঁ? এবং ঝড়ের সময় দেখবে যে হঠাৎ করে ঠান্ডা লাগে। তাই না? ঠান্ডা বাতাস খুব ভালো লাগে। বাতাসটা সবসময় ঠান্ডা হয় এই কারণে যে গরম বাতাসটা উপরে উঠে যায় আসে। এইটা সবসময়ই হচ্ছে। কিন্তু এটা যখন খুব ভায়োলেন্ট আকার ধারণ করে সেটাকে আমরা বলি সাইক্লোন, হারিকেন, ঘূর্ণিঝড়, টাইফুন, আইলা, ক্যাটরিনা এগুলো। বুঝা গেছে? তাহলে আমি যেটা বলতেছি যে তাহলে উইন্ড স্পিডটা একটু বাড়ায় নাও। তাহলে 90 এখানে 180 আদার্স গুলো তোমরা একটু কম্পেয়ার করবে। এরপর 3 তে যে দেখো কি করছে আরো বাড়াইছে 5 বাড়াই দিছে 95 200। আচ্ছা নোটগুলা একটু পড়া দরকার, নোটগুলা একটু বোঝার ব্যাপার আছে। দেখো এখানে তো একটা পড়লাম। তারপর দেখো লিনিয়ার ইন্টারপোলেশন পারমিটেড। হ্যাঁ, এটা কিন্তু এই নোটটা প্রত্যেক সরাই ফেলছি এটা না একই ব্যাপার। Linear interpolation is permitted between contour points value are provided to aid with interpolation. অর্থাৎ তুমি যেই লোকেশনে বিল্ডিংটা করবা ধরো এইখানে এর মাঝখানে যদি কোন জায়গায় তুমি বিল্ডিং তৈরি করতে চাও তাহলে কি করবে? ইন্টারপোলেশন করবা। এটা তো কন্ট্রোল কন্ট্রোল লাইনের যেমন একই ভ্যালু, তাহলে কন্ট্রোল লাইনের উপরে যদি বিল্ডিং থাকে তাহলে তুমি 90 ধরবা আর ইন্টারপোলেশন করে নিবা। আর আমি যেটা বললাম যে আমেরিকাতে এখন এইসব ম্যাপ এমনি দিচ্ছে ওরা কোডের মধ্যে, তো একটা বইয়ের আকারে বইয়ে তো আর সফটওয়্যার দিয়ে দেওয়া যাচ্ছে না, তাই না? আর বইয়ের ভিতরে তো তুমি ইনপুট দিতে পারছো না। তাহলে জাস্ট ওই ইউএসজিএস বা আমি জানি না মেট্রোলজিক্যাল সরি আমেরিকান মেট্রোলজিক্যাল সার্ভে সম্ভবত সেইখানে হ্যাঁ এইখানে সম্ভবত যে লোকেশন স্পেসিফাইড বেসিক উইন্ড স্পিড শ্যাল বি পারমিটেড টু বি ডিটারমিন্ড ইউজিং এই যে উইন্ড স্পিড, ঠিক আছে? আর্থকুয়েকের জন্য ইউএসজিএস ইউনাইটেড স্টেট মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেখানে গেলে তুমি ওই তোমার জিপিএস দিলে অর্থাৎ তোমার ক্যালিফোর্নিয়া হোক যেখানে হোক নিউ ইয়র্ক হোক ল্যাটিটিউড লংজিটিউড দিলে উইন্ড স্পিড দিয়ে দিবি। হ্যাঁ, সবকিছু এখানে আছে, শুধু না বিল্ডিং কোডের মতো করে অর্থাৎ তোমার রিস্ক ক্যাটাগরি কত সেই উইন্ড স্পিডটা তোমার এই ম্যাপগুলা আর হেল্প আশায় তুমি একটু জানতে চাচ্ছ তখন এই ম্যাপগুলো থেকে তুমি নিতে পারবে। হ্যাঁ, তাহলে ওদের হার্ড কপি এবং বই এবং সফটওয়্যার সবই এদের ওয়েল অর্গানাইজড, খুব easy. Island, coastal areas and land boundaries outside the last contour shall use the last wind speed contour. ঠিক আছে? তার মানে বুঝছো? ঠিক আছে? এই সমুদ্রের এটা কি প্যাসিফিক ওশান, তাই না? সরি, হ্যাঁ প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানের ভিতরে দেখা যাচ্ছে তুমি একটা অয়েল রিগ তৈরি করতেছো। বোঝা গেছে? এটাকে স্ট্রাকচার কিন্তু আলাদা একটা মেরিন স্ট্রাকচার বলে, অফশোর স্ট্রাকচার বলে। হ্যাঁ, বড় বড় যে জাহাজগুলা, হ্যাঁ এগুলো ডকিং করা হয় কিন্তু অফশোর স্ট্রাকচারে। হ্যাঁ, তোমরা জানো যে যেটার মধ্যে তেল নিয়ে যায়, ট্যাঙ্কার ট্যাঙ্কার কন্টেনার ওয়ারশিপ হতে পারে, জাহাজ যুদ্ধ জাহাজ, সেগুলো কিন্তু এত ধারে আসতে পারে না, এগুলোর ড্রাফট বেশি লাগে। এটা অফশোর টাওয়ার অফশোর অনেক সময় দেখা যায় যে সমুদ্রের ভিতরে কিন্তু তেলের সন্ধান পাওয়া যায় বা তেল কূপ থাকে, সেখানে তেল উত্তোলন করা হয় অয়েল রিগ। তাহলে বলতে সেইগুলো যখন ডিজাইন করবা কোস্টালে যে উইন্ডটা ধরা আছে একদম তারপরে মাউন্টেনিয়াস টেরেন, গর্জেস ওশান promontories and special wind usual wind condition.
তুমি যদি কোনো জায়গায় মনে করো যে উইন্ড এখানে বেশি, হয়তো ম্যাপের থেকে বেশি হবে, সেখানে তুমি এক্সামিন করে সেটাও নিতে পারো, সেটা অ্যালাউ করে। আচ্ছা, উইন্ড স্পিডটা কিভাবে নিচ্ছে? অফ এক্সিডেন্স ইন 50 ইয়ার্স, ঠিক আছে? তাহলে 50 ইয়ার্স প্রবাবিলিটি হিসেবে, অর্থাৎ যে উইন্ড স্পিডটা এখানে দিয়ে দিছে, হ্যাঁ, সেটা ওরা বলছে যে এটার 15 অনেক কম, তাই না? আর অ্যানুয়াল এক্সিডেন্স প্রবাবিলিটি এত, অর্থাৎ বছরে আসতে পারে 50 বছরে যদি 15% হয়, তাহলে এক বছরে এমআরআই ম্যাক্সিমাম রেকারেন্স ইন্টারভাল 300 ইয়ার্স, ঠিক আছে? তাহলে এক্সিড করতে পারে উইন্ড, একবার আসার চান্স হচ্ছে 300 বছরে একবার। তার মানে কিন্তু দেখো অনেক সেভ করে দিচ্ছে বিল্ডিং। বিল্ডিং এর লাইফ তো আমরা নরমালি 50 বছর ধরি, তাই না? ডিজাইন করে, তারপর 50 বছরে আসার চান্স হচ্ছে 15%, আর 300 বছরের মধ্যে ধরা হচ্ছে যে একবার আসবেই, হ্যাঁ, সেটা হচ্ছে রেকারেন্স পিরিয়ড। লোকেশন স্পেসিফিক বেসিক উইন্ড শ্যাল বি পারমিটেড টু ডিভাইস, যেটা এই ওয়েবসাইটে গেলে অ্যাটিটিউড অবজেক্ট দিলেও তুমি পেয়ে যাবে। তাহলে আমি একটু দ্রুত যাই, আজকে সময় প্রায় শেষ। তাহলে আমাদেরকে রিস্ক ক্যাটাগরি 2 এর জন্য আমি বললাম, আর এই জিনিসগুলো একই ব্যাপার। আচ্ছা, যেহেতু আমাদের রিস্ক ক্যাটাগরি বেড়ে যাচ্ছে, তারপরে 3 এর জন্য কত করছে? 3%, মানে এই উইন্ড স্পিডটাকে এক্সিড করবে 50 বছরের মধ্যে, সেটা পার্সেন্ট 100। আর রিস্ক ক্যাটাগরি 4 এ যে দেখো আরো বাড়াই দিচ্ছে অনেক, 100, 200, এটা আরো কমাই দিচ্ছে 1.6% প্রবাবিলিটি। তো রিস্ক ক্যাটাগরি 4 ধরনের বিল্ডিং তারা ডিজাইন করি না, স্টোরেজ, অ্যাটমিক এনার্জি ফ্যাসিলিটিস, বা খুব হাইলি স্পেশালাইজড মিলিটারি জোন, ঠিক আছে? যেখানে মিলিটারি জোনের ভিতরে কিন্তু মিলিটারিদের ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু অনেক এক্সপ্লোসিভ থাকে, তাই না? থাকে, এর মধ্যে এগুলো কিন্তু অনেক এক্সপ্লোসিভ নেচার, সেগুলো কিন্তু আমাদের খুব সুরক্ষা দিতে হয়। আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশে যেটা বললাম, বিএনবিসি এবং এস জাস্ট খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার, আমরা হয়তো যখন প্রবলেম করবো দেখে নেব। তাহলে দেখো এরাও কন্ট্রোল করছে আমাদের বাংলাদেশে, হ্যাঁ, আমাদের ধরো ঢাকা সিটি কোন জায়গায়, এরকম জায়গায়, তাই না? 2.5, এদিকেও 62.5, তাহলে দুইটা কন্ট্রোলের মাঝখানে 62.5, ঢাকাকে 62.5 ধরা যায়, তাই না? যেহেতু দুই কন্ট্রোলের মাঝখানে নিয়ে নিবে আর কি। আবার এই যে খুলনা যদি আসলে দেখো একটু বেশি, 73.9, হ্যাঁ, 73.9, দেখো খুলনা, সাতক্ষীরা, এদিক দিয়ে যে এদিকে গোপ দিয়ে, এই দিক দিয়ে যে এদিকে মনে হয় সম্ভবত কি ভোলা টোলা এদিকে, তাই না? দিয়ে কক্সেস বাজার হয়ে বেরোয় গেছে। আবার না, ভোলা দিয়ে, ভোলাতে আর একটু বেশি, 80, হ্যাঁ, ভোলা জায়গায় হচ্ছে একটু বেশি। তারপরে আবার হিলি এরিয়াতে যে কম, এদিকে যে অনেক কম, বান্দরবন বা খাগড়াছড়িতে কম, সিলেটে যে অনেক কম, উত্তর দিকে কম। আবার উত্তর দিকে অবশ্য একটা আমাদের ওই যে কালবৈশাখী হয়, আমি জানি না সেটার ইফেক্টের কারণে একটু বাড়াইছে কিনা, হ্যাঁ একটু বাড়াইছে, 65 টাইপ। এনিওয়ে, এটা আমরা ধরবো বেসিক উইন্ড স্পিড, ঠিক আছে? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, হচ্ছে 80 মাইল পার আওয়ার না মিটার পার সেকেন্ড। তুমি এটা কনভার্ট করে নিতে পারো খুব ইজিলি। তাহলে উইন্ড ডিরেকশন লাইট ফ্যাক্টর তো আসলে বিল্ডিং এর বিভিন্ন ডিরেকশন দিয়ে আসতে পারে, ঠিক আছে? আমি একটা ডিরেকশনে ডিজাইন করতেছি, কিন্তু সে তো আরেকটা ডিরেকশন আসবে, এইটাকে মানে এই জিনিসটাকে কনসিডার করার জন্য ডিরেকশনাল ফ্যাক্টর আমরা ধরি 0.85। বিল্ডিং এর জন্য কেডি একটা ভ্যালু লাগবে, সেটা আমরা বিল্ডিং এর শেপের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। অর্থাৎ একটা যদি খুব সহজ রাউন্ডের সার্কুলার একটা টাওয়ারের যেদিক থেকে উইন্ড আসুক একই ফেনোমেনা, তাই না? একই রকম বিহেভ করবে সেই সার্কুলার টাওয়ার, যার কারণে 1, বোঝা গেছে? হেক্সাগোনালটা দেখো অনেকটা সার্কুলার মতো 9.5, আদার্স টাইপের জন্য আস্তে আস্তে একটু কমাই দিচ্ছে এই। তারপরে উইন্ড ডিরেকশনালিটি, এটা তো এখানে আছে, একটু পড়ে নিবা। এক্সপোজার ক্যাটাগরি, এই যে এখানে এক্সপোজার ক্যাটাগরি। আচ্ছা, আমাদের বিএনবিসি তে আছে, আমাদের বিএনবিসি তে এবিসিডি, আর এদের হচ্ছে exposure category A mean for heavily built up
city center C7. In BNBC 2015, exposure B, C, D have only been organized as A, B, C. And A stands for B. বুঝছো? এটা বলছে যে হেভি হ্যাঁ যেটা বা শিকাগো সেটা ওরা বাদ দিয়ে দিছে বলতেছে যে এইখানে অর্থাৎ এখানে হেভিলি আরবানাইজড এরিয়াতে দেখা যাবে যে 20 তলা 30 তলা বিল্ডিং করলে অ্যাটলিস্ট ওটা বিতে ফেলতে হবে হ্যাঁ না সি হচ্ছে যে নরমালি আমাদের এই যে সিটা একটু পড়ি এক্সপোজ সি শ্যাল অ্যাপ্লাই হট দ্য গ্রাউন্ড সারফেস রাফনেস কম্প্রাইজ ওপেন মোটামুটি ওপেন কিছু স্ক্যাটার কিছু কনস্ট্রাকশন আছে আমাদের কুয়েট ক্যাম্পাসটা আমরা সি তে ফেলতে পারি ঠিক আছে ডি হচ্ছে আরো রেয়ার হ্যাঁ দ্য গ্রাউন্ড সারফেস রাফনেস অ্যাপিয়ার্স এজ ফ্ল্যাট আনঅবস্ট্রাক্টেড কোনো বিল্ডিং নাই হয়তো তুমি এখন একটা জায়গাতে তো তুমি একটা সাইক্লোন সেন্টার তৈরি করবে তার পাশে সাইক্লোন সেন্টার 5 তলা 6 তলা হয় তার আশেপাশে তো কোনো বিল্ডিং নেই তখন তুমি সেটা কি ধরবা তাহলে আমরা বি সি এবং ডি এটার মধ্যে আমরা তিনটার মধ্যে একটা নিব এটা আসলে হেভিলি আরবানাইজড এটা বাদ দিয়ে দিচ্ছে এসসি 7 এই একই ডেফিনেশন বিসিডি শুধু বি কে বলছে এ সি কে বলছে বি আর মানে বিসিডি কে এবিসি বলছে এই আচ্ছা টপোগ্রাফিক ফ্যাক্টর যেটি এগুলো আমাদের দরকার নেই কারণ আমাদের দেশে আসলে হিলি এরিয়া কম হ্যাঁ অন্যান্য কান্ট্রিতে আমেরিকাতে প্রত্যেকটা স্টেটের পাশে দেখবা যে কিছু দূর গেলেই হিলি এরিয়া হ্যাঁ যে বললাম দেখা যাচ্ছে অনেক উঁচা হ্যাঁ 2 কিলোমিটার 3 কিলোমিটার একটা হিলি এরিয়া আমাদের তো এরকম না আমাদের ইভেন বান্দরবনের হয়তো বা খাগড়াছড়ি দেখা যাবে ওইসব একটা কিছু আমাদের অলমোস্ট ফ্ল্যাট কাজে এই জিনিসটা আমরা এখানে এই যে স্ক্র্যাপমেন্ট যেটা বললাম এটা আমরা এগুলো দেখবো না ঠিক আছে এটা আমরা বাদ দিলাম আচ্ছা নেক্সট হচ্ছে ভেলোসিটি প্রেসার কোএফিসিয়েন্ট কেএইচ এবং কেজেড এটা আমাদের লাগবে এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো হ্যাঁ এটা একটু লাগবে তারপরে গ্রাউন্ড এলিভেশন ফ্যাক্টর অর্থাৎ তুমি যত উপরে উঠবা তত কিন্তু বাতাসের পরে আমরা নরমালি আমাদের বিল্ডিং এর এত হাইট না যে একদম ডেনসিটি কমে যাবে এটা তো ধরো যদি 500-700 তলা যদি কোনো সময় হয় সেই ক্ষেত্রে দেখা উপরের দিকে বাতাস কম হ্যাঁ দেখা যাবে উপরের দিকে ডেনসিটি কম বা নিঃশ্বাস নিতে কম হয় বা যারা হিমালয়ে যায় তাদের জন্য তো এত উঁচা তো আর হয় না তার মানে এই জন্য কে সমান 1 ধরে নিলেই হবে সমস্যা নেই বুঝছো আর যদি তুমি উপরের দিকে টেবিলে বলে দেওয়া আস্তে আস্তে হাইটের সাথে কম এটা দরকার এটা 1 ধরবো ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট রয়েছে যেটা বললাম আমরা কেইস এবং কেজে কেইসটা মানে বিল্ডিং এর টপে যে একদম তার মানে 1000 ফিট বা 10 তলা বিল্ডিং 100 ফিটে যেটা হবে সেটা কেইস আর প্রতি 10 ফিটে যেটা সেটা কেজে তাহলে কেজেরটা ভ্যারিয়েবল কেইসটা কনস্ট্যান্ট আমরা দুইটা ভ্যালুর মধ্যে লাগবে এক্সপোজারের কারণে হাইটের কারণে কেইস এবং কেজে তাহলে দেখো 100 ফিটে অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং এর যদি এক্সপোজার ক্যাটাগরি সি হয় তার জন্য আমাদের কেজেরটা তাহলে কত হবে বলতো কেজেরটা হচ্ছে প্রতি তলার জন্য দেখো 20 এর জন্য 9 নিবা আমাদের এই প্রতি তলার জন্য আমাদের উইন্ড স্পিড আমরা ডিজাইন করব সেক্ষেত্রে কেজেরটা ওই 0 থেকে অর্থাৎ টপ ফ্লোরের যে কেজেড সেটাই হচ্ছে কেইচ এইভাবে মনে রাখবা আর পরীক্ষাতে আমরা নরমালি এই টেবিলগুলো দিয়ে দিই কারণ এগুলো এত ভ্যালু তোমাদের মনে রাখা সম্ভব না আমরা আজকে আমাদের এই পর্যন্ত থাকি ঠিক আছে ভেলোসিটি অর্থাৎ উইন্ড ভেলোসিটিকে প্রেসারে কনভার্ট করার জন্য যে কেইস কেজেড এই পর্যন্ত তোমরা একটু পড়ে আসো নেক্সট ক্লাসে যে আমরা ইকুয়েশন শুরু হয়ে গেল নিয়ে ফাইনালি হয়তো বা আমাদের একটা উইন্ডের দেখো একটা বিল্ডিং আমরা মনে হয় অ্যানালাইসিস করছি এই যে প্রবলেমটা কোথায় হ্যাঁ টোটাল ক্যালকুলেশন করা আছে এই বিল্ডিংটা ঠিক আছে concrete residential building located in Tampa Bay area in Florida which is in hurricane prone region with the following information এটা আমরা করব ওকে তাহলে আজকে এতটুকুই আমি রাখছি নেক্সট ক্লাসে সাকিবের ক্লাস আমার নেক্সট মানডেতে আমরা এটা দেখব
তোমাদের ক্লাস কোন কয় তারিখ পর্যন্ত জানো? এই মাসেই তো শেষ হওয়ার কথা। হুম 28। আমি শেয়ারিং ড্রপ করে দিই। হ্যাঁ বলো। এর 8 তারিখ, এখন অনেক সময় আছে। আমরা হয়তো সিলেবাস তো শেষ হবে। এরপরে আমি জানি না অনলাইনে ক্লাস টেস্ট নেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? তাহলে একটা ক্লাস তোমরা কি দিবা নাকি ক্যাম্পাসে এসে দিবা? হুম হতে পারে। সেক্ষেত্রে তুমি জাস্ট তোমার ক্লাস নোটগুলো সামনে রেখে আমি যে প্রবলেম সেটা সলভ করবা। হ্যাঁ, একটা টাইম লিমিট দিয়ে দিব এর মধ্যেই। তাছাড়া তো আর কোনো মানে তুমি দেখে লিখছো না। না আমার মনে হয় যে সেটা থাক, আমাদের হয়তো খুলে যাবে, তাই না? যেটা আমরা বলতেছি যে মে মাসের 17 তারিখে গভর্নমেন্ট বলছে হল খুলে দেওয়ার জন্য। আর 23 তারিখে বলছে যে স্টুডেন্ট হলে চলে আসবে। সেক্ষেত্রে আবার হয়তো বা একটা রিভিউ উইকস থাকবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, তখন একটা সময় পাবো। তার মধ্যে আমরা একটা রিভিউ করলাম, আবার ক্লাস টেস্ট 2টা নিয়ে নিলাম। তারপর আমাদের এখন যত ধীরে ধীরে আগে। ওকে, বাই। থ্যাংক ইউ। হ্যাঁ।